করতে অনেক দূর দূর থেকে আসে, কেউ তারকেশ্বর, কেউ গেদে, কেউ বাগনান, ঠাকুরপুকুর। মানে এটা খুব আশ্চর্য লাগে, তখন বেঁচে থাকতে ইচ্ছে করে। এরা এইটুকুটুকু বাচ্চা স্কুল করে থিয়েটার করছে, 8 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা যেন গেদে থেকে একটি ছেলে আসে, 8 ঘন্টা ট্রেনে কাটায়, তারপর থিয়েটার করতে আসে। তো আমার দায় নেই তার প্রতি? আমি তো কৃতজ্ঞ তার কাছে। তাকে যদি আমি একটু একটু কমফোর্ট দিই, একটু সময় দিয়ে একটা স্পেস দিতে পারি, সে সাথে থেকে গেল এবং থিয়েটারের মধ্যে থাকলো। একজন সেনাপতি যদি একজন সৈনিকও তৈরি করে, তার জীবন সার্থক। তো একটা ভালো কাজ কেউ করতে পারে। আমার খালি মনে হয় কিছু না, আমাদের দল থেকে শুধু না, আমাদের পুরো থিয়েটার এরিনা থেকে যদি দু একটা ভালো ছেলে মেয়ে বেরোয় না, তারা তো আরো তৈরি করবে। এটাই তো সাফল্য। সাফল্য তো আর কিছু নয়, সাফল্য তো টাকা নয়, সাফল্য পয়সা নয়, সাফল্য নাম নয়। তাহলে মানুষ অন্য বিকল্প থিয়েটারের দিকে যাবে কেন, শুধু নাম সাফল্য যদি একমাত্র হয়? সেটা একটা প্রশ্ন আমার মধ্যে ট্রিগার করেছে, প্রশ্ন না প্রসঙ্গ বলা যেতে পারে। এটা হচ্ছে যে আমরা বিকল্প থিয়েটার বা প্রসিনিয়াম যাই বলি না কেন, আমরা একটা ফিজিক্যাল স্পেসের কথা বলছি। তো ফিজিক্যাল স্পেসটা ফ্লেক্সিবল হতে পারে, বাড়তে পারে, কমতে পারে, কিন্তু এই ফিজিক্যাল স্পেসের মধ্যে একটা অসম্ভব অসাধারণ সংকেত লুকিয়ে আছে, যেটার দিকে আমাদের নজর দেওয়া দরকার। এই জন্যে যে এই নজরটা বিকল্প থিয়েটারেই নজর দিতে পারে, সেটা হচ্ছে কাল্পনিক ইমাজিনেটিভ স্পেস। আমরা দর্শক শ্রোতা তাদের মধ্যে একটা কল্পনা, আমার নিজের যেহেতু ছবি আঁকার জগৎ, আমি দেখেছি যে ছবির মধ্যে যে কল্পনাটার সূত্র হয় বা কল্পনাকে আমরা উস্কে দিতে পারি, সেইটা সমাজের মধ্যে তার ভীষণ অভাব রয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মা, পরিবেশ, বন্ধু বান্ধব সবার মধ্যে তারাই কল্পনাটাকে প্রশ্রয় দেয় না এবং কল্পনাটাকে স্বপ্ন বলে, কল্পনাটাকে নানা রকম নামে ডাকে। কিন্তু এই কল্পিত জায়গায় স্পেসে নিয়ে গেলে তার মধ্যে থিয়েটার আছে। অসাধারণ ঘটনা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। বিনোদ বিহারী যখন অন্ধ হয়ে গেলেন, সম্পূর্ণ অন্ধ হয়ে গেলেন, তখন ওনার কাজ কর্ম, ছবি আঁকা, লেখা কোনোটাই বন্ধ হয়নি। কি আশ্চর্য! মানে আমরা তো জানি দৃষ্টি দিয়েই তো উপভোগ করতে হয়, দৃষ্টি দিয়েই তাকে নির্মাণ করতে হয়। তার দৃষ্টি নেই, সে কী করে নির্মাণ করছে? অর্থাৎ নির্মাণ করার আরও অনেকগুলো ভঙ্গি এবং পদ্ধতি আছে, সেইটার মধ্যে কল্পনার একটা বিশাল জায়গা রয়েছে। অর্থাৎ একটা অন্ধ মানুষ ঠিক কীভাবে, জন্মান্ধ নয়, অন্ধ মানুষ কীভাবে আবার করে দৃষ্টিবানদের নতুন দৃষ্টি দেখাচ্ছে, এটাই তো কল্পনার জগৎ। এটাই তো কল্পনার জন্য আমরা তো অপেক্ষা করে থাকি। এই কল্পনা, এই বিকল্প থিয়েটার যদি এই কল্পনার জগৎটা উস্কে দেওয়ার একটা প্রস্তাব রাখে এবং কাজ করে। আমি বছর 10 আগে বোধ হয়, ঝাড়খণ্ড তখনও হয়নি, তখনও বিহার, ঠিক সেরকম একটা সময় আমি একটা ঝাড়খণ্ডেরই, এখন ঝাড়খণ্ড, তার একটা প্রত্যন্ত জেলায় কাজ করছিলাম, হাতা তার নাম। সেখানে কাজ করছিলাম, তা হঠাৎ দেখি একদিন সব লোক দৌড়ে যাচ্ছে। কি না, একটা লোক মাথায় একটা কলসি নিয়ে, লাল শালু দিয়ে মোড়া, ওটা বাজাতে বাজাতে যাচ্ছে, আর লোকজন দৌড়চ্ছে তাদের দিকে। আমিও গেলাম, কী ব্যাপার হচ্ছে জিজ্ঞেস করলাম। বললো আমাদের একটা রীতি আছে, যদি কোনো বিবাহিত মহিলার মৃত্যু হয় তাহলে তার ওই বডিটাকে ওই উঠোনে ফুটে বা বাড়ির আশপাশে পুঁতে দেওয়া হয়। 10-12 দিন পরে যখন ডিকম্পোজ করে যায় বডিটা, তখন মেন অস্থিগুলো বের করে সেই হাড়গুলোকে একটা কলসিতে রাখা হয় এবং তার ব্যবহৃত যত অলংকার আছে সেটাকেও কলসিতে রাখতে হয়। তারপর লাল কাপড় দিয়ে মুড়ে এই স্বামীর বাড়ির পক্ষ থেকে কেউ একজন, মানে প্রতিনিধি স্থানীয় কেউ একজন, এবং সঙ্গে আর 4 জন আশপাশের লোক নিয়ে, 5 জন লোক নিয়ে মিনিমাম যেতে হয়। এই জার্নিটা করতে হয়, খালি পায়ে যেতে হবে, তার সেই বাপের বাড়ি অবধি যে অস্থি দিয়ে আসতে হবে। আর এই রাস্তায় মাঝে মাঝে লোক আসবে, জিজ্ঞেস করবে কি হয়েছিল, তখন গল্পটা বলতে হবে। গল্পটা বললে, ও আচ্ছা অমুক বাড়ির বউ, না তো খুব ভালো ছিল, আরে ওর স্বামীও খুব ভালো ছিল, ওকে খুব যত্ন করতো, তাহলে তাকে গ্রামবাসীরা গুড় জল খাওয়াবে। আর যদি শুনতো যে না, ও তো খুব মারধর করতো, মদ খেয়ে তা করতো, তাহলে খুব গালবন্ধ দেবে, ইট ছুঁড়ে মারতে পারে। এরকম একটা অবস্থা ছিল। এই করতে করতে সেই বাপের বাড়ি পর্যন্ত যাবে এবং সেইভাবে ট্রিটমেন্ট পাবে। আমার তখন দেখে মনে হলো কি অদ্ভুত একটা সামাজিক বন্ধন আমাদের রিচুয়ালের মধ্যে রয়ে গেছে। আর এতটা বড় জার্নি করতে একটা থিয়েটারে, তখন আমার মনে হলো আদ্যন্ত থিয়েটার হচ্ছে। পরবর্তী মনে হলো আরে দূর ছাতা, আমাদের সমস্ত কিছুর মধ্যেই তো যাত্রা আছে।
সব কিছুর মধ্যে। এই যে মারা যাচ্ছে একজন, মারা গেলে তাকে সেই হসপিটাল পক্ষ থেকে নিয়ে আসছে, নিয়ে এসে বাড়িতে রাখছে, তুলসীতলায় রাখছে, একটা থিয়েটার সেখানে হচ্ছে, তারপর বলো হরিবোল কিংবা সেই ওই করে নিয়ে তাকে নিয়ে যাচ্ছে আবার যে আর একটা জায়গায়, সেখানে একটা থিয়েটার, কনস্ট্যান্ট যাত্রা থিয়েটার চলছেই। এমনকি বিয়েতেও দেখুন, সকালবেলায় সেই কলসি টলসি নিয়ে এমতি মেয়েরা পুকুর ঘাটে জল আনতে চললো, সঙ্গে বাজানো হচ্ছে, গান হচ্ছে, জল আনতে গেল, এবারে পুকুরে নেমে জল সেটা চিঠি হচ্ছে, এ ওকে দিচ্ছে, থিয়েটার হচ্ছে। আবার জার্নি ব্যাক ফিরে আসছে, যেই ফিরে আসলে উঠোনে একটা মেকশিফট প্যান্ডেল আছে, কলা গাছের দিয়ে আবার হলুদ টলুদ নিয়ে আবার একটা মজা হচ্ছে। মানে সবটার মধ্যেই কত একটা জার্নি, একটা থিয়েটার, একটা থিয়েটার। আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে যদি এইগুলোকে খুঁজে পেতে দেখা যায়, নতুনভাবে যদি একটু বিচার বিবেচনা করা যায়, এই দিয়ে আমাদের থিয়েটারটাকে অনেক সমৃদ্ধ করতে পারি। প্রথম বক্তা যদি কোট আনকোট বলা হয় সেটা দিয়ে সেদিন মুখার্জি তার কথাগুলো বলেছেন। আমরা এবারে চলে যাব আমাদের এই সেশনের দ্বিতীয় পর্বে, এবং অবশ্যই কল্লোল ভট্টাচার্য, মানে যার বিষয়টা প্রথমে বলেনি, মানে ছাপা অক্ষরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিকল্প থিয়েটারের স্পেস নিয়ে আপনার ভাবনা কি। সেই বনকাটির একটা অঞ্চলের একটা বড় অংশকে নিয়ে, বেশ খানিকটা অংশ নিয়ে, যিনি যেটাকে আমরা বারবার বলে আসি যে থিয়েটার ভিলেজ, নাট্যগ্রাম, একটা নাট্যগ্রাম নির্মাণ করেছেন। এবং আপনারা এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেই বেশ কয়েকবার ওখানে গিয়ে দেখেছেন, আপনারা কাজ করেছেন, অনেকে এলটির তো কাজ করেছেই দীর্ঘদিন ধরে। এবং নাট্যগ্রামটির নাম তেপান্তর, এবং নাট্য সংস্থাটি, ওদের যে গ্রুপ, থিয়েটারের গ্রুপ, তারা হচ্ছে এবং আমরা। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে এবং আমরা তেপান্তরের আগে তৈরি হওয়া, এবং আমরা যখন পথ চলতে শুরু করে তার পরবর্তীকালে তাদের বিভিন্ন ভাবনা চিন্তা, যার একজন অন্যতম শরিক প্রবীর গুহ নিজে। করোনার সঙ্গে আরো দুজন বন্ধু আমাদের এবং ওরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অডিয়েন্সে আছে। বেশিরভাগ মানুষই তার মাথার মধ্যে এসে যায় কোট আনকোট যে ওটাই হচ্ছে মেইন স্ট্রিম, তাই এটা বোধহয় তারপরে অল্টারনেটিভ। কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ প্যারালাল। আমি এটা আমার ব্যক্তিগত বিলিভের জায়গা থেকে। চলতি থিয়েটারটা যে বিষয় নিয়ে একটা প্রযোজনা তৈরি করে, আমি সেই বিষয়গুলোর সাথে একমত নই। সেখান থেকে একটা বিকল্প থিয়েটার তৈরি হতে পারে। এমনকি এটাও হতে পারে যে চলতি থিয়েটারের ডিরেক্টরের সঙ্গে অ্যাক্টরদের যে রিলেশন, আমি সেই রিলেশনটাতেই বিশ্বাস রাখি না, আমি একটা অন্য রিলেশনে পৌঁছাতে চাই। সেখান থেকে একটা বিকল্প থিয়েটার তৈরি হতে পারে। মানে অনেক কিছু নেই, তার সেট ব্যবহার নিয়ে, প্রপ ব্যবহার নিয়ে, কস্টিউম ব্যবহার নিয়ে, তার মিউজিক স্কোরিং নিয়ে, অ্যাক্টর এবং স্পেকটেটর স্পেস নিয়ে, এই সমস্ত কিছুর বাইরে বেরিয়ে আমি একটা বিকল্প থিয়েটারের সন্ধান করতে পারি। এবার আমার আলোচনার বিষয়টা যেহেতু স্পেস, তো ওই বিষয়টাই আছে যে চলতি থিয়েটারটা যে স্পেসগুলোতে হয়, আমি সেই স্পেসগুলোর বাইরে বেরিয়ে আরো অনেক স্পেসে থিয়েটার করতে চাই। মানে পথনাটক আর রঙ্গনমঞ্চের থিয়েটারটা কোথায়? হ্যাঁ, থার্ড থিয়েটার তো আবার ইন্টিমেট থিয়েটার, মানে ওই ইন্টিমেট থিয়েটার বা অঙ্গনমঞ্চের নাটক বা এই পথনাটক, এইরকম করে সব গোলমেলে একটা ধারণা আছে। তো সেইটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, মানে আমি বলতে চাইছি ওই ধরনের কতগুলো স্পেসে থিয়েটার হয় এইটা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, যে একটা হলের মধ্যে হতে পারে, একটা স্কুল ঘরের মধ্যে হতে পারে, বাড়ির উঠোনে হতে পারে, পার্কে হতে পারে। এই ধরনের কতগুলো আমাদের চেনা জানা স্পেসের মধ্যে থিয়েটার হয়। এই দুটো চলতি থিয়েটার রয়েছে, যেটাকে আমরা কনভেনশনাল থিয়েটার বলতে পারি, মেইন স্ট্রিমের থিয়েটার বলতে পারি। থিয়েটার করতে গেলে, যেটা গ্রোটোভস্কি প্রথমে বলেছিলেন, এখানে অবশ্য অনেক নাটকের গুরুদেব আছেন যারা সেমিনারে এখন এগুলো বলেন, নিয়ে পরে নাম টাম কামান আর কি, কিন্তু প্রথম গ্রোটোভস্কিই বলেছিলেন যে দেখো বাবু, থিয়েটার করার জন্য দুজন মানুষের দরকার হয়, একজনকে অভিনয় করতে হয় আর একজনকে ওই অভিনয়টা বসে দেখতে হয়। এই দুজন মানুষ কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যদি উপস্থিত না হয়, তাহলে ভগবানেরও ক্ষমতা নেই থিয়েটার সৃষ্টি করে দেওয়ার। তো এইটা হচ্ছে থিয়েটারের মূল কথা। একজন অভিনেতা লাগে, একজন দর্শক লাগে। আর অভিনেতা আর দর্শক, অর্থাৎ অভিনয়টা করার জন্য আর দর্শকের বসার জন্য একটা স্থান লাগে। তাহলে থিয়েটারে একজন অভিনেতা এবং একটা দর্শক লাগে, তারপরেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা স্থান লাগবে। পরবর্তী ক্ষেত্রে পিটার ব্রুক বলেছেন যে পৃথিবীর সমস্ত স্থানেই থিয়েটার করা সম্ভব, এবং তার এমটি স্পেস নিয়ে একটা বই আছে। প্রত্যেকটার আমাদের কাছে অনেক ভিজিবল স্পেস রয়েছে, অনেক ইনভিজিবল স্পেস রয়েছে। সমস্ত স্পেসগুলোকে ব্যবহার করেই আমি থিয়েটার করতে পারি। এখন যে মুহূর্তে এই দুটো বিষয় ঠিক হয়ে যাবে, যে কোন স্থানে আমি থিয়েটারটা করছি এবং সেই স্থানটাকে ব্যবহার করে কিভাবে আমি অভিনয়টা করব এবং কিভাবে সেই অভিনয়টা আমি দর্শককে দেখাবো, সেই মুহূর্তে
সম্পূর্ণ নতুন একটা থিয়েটার তৈরি হবে, সেটা বিকল্প থিয়েটার কিনা সেটা বলতে পারবো না, কিন্তু একটা নতুন থিয়েটার তৈরি হবে, হতেই হবে। কারণ সেই স্থান অনুযায়ী তার অ্যাক্টিং স্টাইল পাল্টে যাবে, যিনি ডিরেক্টর তার ডিরেক্টোরিয়াল ওয়ার্ক পাল্টে যাবে, যিনি সেট তৈরি করতে আসছেন তার সেট ডিজাইন পাল্টে যাবে, যিনি মিউজিক করছেন তার মিউজিক স্কোরিং পাল্টে যাবে, যদি আমি লাইট ইউজ করি লাইট ডিজাইন পাল্টে যাবে, সমস্ত কিছু পাল্টে যাবে। এই যে সমস্ত কিছু পাল্টে গেল, একটা সম্পূর্ণ নতুন স্থানকে ব্যবহার করে অভিনয় করতে গিয়ে বা থিয়েটার করতে গিয়ে এই যে থিয়েটারের সমস্ত কিছু পাল্টে গেল, আমি আরেকটা নতুন থিয়েটার এই যে পেলাম, এই থিয়েটারটা তৈরি করার সন্ধানের কাজটাই আসলে আমরা করি, মানে আমি করি বা আমাদের দল এবং আমরা করে। মানে পিটার ব্রুক যে কারণে আমাদের দেশে খুব বিখ্যাত আর কি, মহাভারত, সেটাও তো চারিদিকে পাহাড় মধ্যিখানে বালি, সেটার মধ্যে তিনি স্পেস ডিজাইন করে করছেন। পরে তো একটু ছোট্ট স্পেসে পোড়ো বাড়িতে করেছেন। ইউজিনিও বারবার সারাটা জীবন ওই 100 ফিট বাই 50 ফিট একটা হল ঘরে থিয়েটার করে গেলেন, এবং সেই থিয়েটারটা একদম কমপ্লিট থিয়েটার, তার লাইট ডিজাইন যা হয়, তার যা সেট ডিজাইন, তার যা কস্টিউম, যা প্রপ, ওই 100 ফিট বাই 50 ফিট হল ঘরটাতে করে গেলেন। টাটা সুজুকি সামনের ওই সমুদ্রের ধারে একটা ওপেন এয়ারে থিয়েটার করে দিচ্ছেন। পিটার সুমেন কোথায় থিয়েটারটা শুরু করেন আর কোথায় তার থিয়েটারটা শেষ হয় তিনি নিজেই জানেন না। কোথায় নিউ ইয়র্ক থেকে দূরে একটা খামার বাড়িতে ডেরা, সেখানে থিয়েটারটা শুরু করেন, চলতে চলতে হাট বাজার মাঠ পাট পেরিয়ে কোথায় শেষ হয় তিনি নিজেও জানেন না। জুলিয়ান বে কোথায় কোথায় না গেছেন থিয়েটার করতে, এরাই কিন্তু বিখ্যাত। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যাদেরকে থিয়েটারে গুরু হিসাবে মেনে নিচ্ছি তারা সবাই আইসোলেটেড থিয়েটার ডিরেক্টর। অতএব যারা ভাবছেন যে প্রোসেনিয়ামে কাজ করব কি করব না, এই রে যদি প্রোসেনিয়ামে কাজ করা ছেড়ে দিই তাহলে কি মানে একটু সম্মান টম্মান পাবো কি পাবো না, তাদের কোনো চিন্তা নেই। তারা যদি সত্যিই মন দিয়ে একটা নির্দিষ্ট স্পেসকে ধরে, হ্যাঁ একদম মাথা থেকে সম্পূর্ণভাবে ওই প্রোসেনিয়াম থিয়েটারের ডিজাইনটা নামিয়ে দিয়ে যদি তিনি একটা স্পেসকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করেন এবং কাজ করা শুরু করেন, বরং তার জন্যই সারা পৃথিবীটা খোলা রয়েছে। আপনি বললেন যে যারা থিয়েটারের লোক তারা থিয়েটারের লোকের পাশে দাঁড়ায় না, বরং যারা থিয়েটার দেখে, আলোচনা করে, ভালোবাসে দেখতে, তারাই আসে। তো আমি একটু চট করে তাকিয়ে দেখে নিলাম মধ্যমগ্রামে 13টা নাটকের দল আছে, বুঝলেন? তার মানে এলটি বাদে 12টা, এই 12টা দলের একজনও আজকে নেই। হ্যাঁ, একজনও নেই, একজন। আরেকটা কথা হচ্ছে যেটা প্রথমে আপনি বললেন, দেখুন আমরা বলি, সত্যি সবাই বলে কলকাতার থিয়েটার, কিন্তু কলকাতার থিয়েটারে আসলে প্রচুর লোক যারা জেলার লিখে দেন নাটক, এরকম প্রচুর আছেন। অসীম চট্টরাজের নাটক হচ্ছেন, কিন্তু বীরভূমে থাকেন, তাই না? অভিনয় যারা করেন তাদের মধ্যে অনেকে জেলা থেকে যান। ওরকম কলা কুশলী দেখুন, ব্যাকস্টেজ ওয়ার্কার যারা আছে দেখুন, আলো করে বা মিউজিক করে বা অন্য কিছু করে, এবং তাদের বেশিরভাগ শো কিন্তু হয় জেলাতে, কারণ কলসো না হলে তারা বাঁচবে না, তো নিজেরা কটা শো আয়োজন করে। তাহলে সব কিছুই বাইরের জেলা, খালি রেজিস্ট্রেশন কলকাতায় বলে থিয়েটারটার নাম হয়ে গেল কলকাতার থিয়েটার। যারা বক্তা তাদের ছাড়া আমরা কাউকে নিমন্ত্রণ করিনি, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। আর যারা শ্রোতা এসছেন সবাই খবর পেয়ে, জেনে, ফেসবুক দেখে, আমাদের সঙ্গে ফোন করে, এইভাবে সবাই এসছেন। বন্ধু বান্ধবরাই বেশি এসছেন, যারা মনে করেন যে এটা যাওয়া উচিত, এরা আমাদের বন্ধু, আমি যাবো, তারাই এসছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়
হয়তো মানুষ নয়, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকে। তারপর তো একটা নদীর গল্প। নদীর সঙ্গে আমাদের পাশের বাড়ির কাকুটা না, সেও ঠিকই কথাই বলে, তোরা আমাদের শত্রু, তোমাদের সবাইকে মারি। নদীর দুদিকে দুটো এক মুখে আমাকে ধার করিয়ে, এক মুখে আমাকে ধার করিয়ে, অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। And now, this is the final round of the show. You may call it the showdown. It is the rope, as I have said before. Now, what else we can make with this rope? Any guess? Any guess? Suspense? Thrill? We may make the barrier. Sarhat! Simana! The border!
क्योंकि ये लोग अभी नादान हैं और ये इनका ये पहली गलती है। তাই এদেরকে লঘু কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। They must be punished in such a way that nobody else will dare to commit this kind of offense. आइए हम सब मिलके इन लोगों को सजा दें। আসুন আমরা সবাই মিলে এদেরকে শাস্তি দিই। आइए हम सब मिलके सजा दें। Come on, আসুন। আসুন सजा देना चाहिए। বলুন জুতোগুলো ওদের মুখে। ভয় পাবেন না। নিন। আপনার ছেলে মেয়ে দেখানোর ব্যাপার নেই। বাইরে সবাই মিলে জল আছে। নিন আমি তো অপরাধ করছে, মারুন না, মারুন। আচ্ছা আপনি অপরাধ করছেন। আমরা শুরু করছি। দিবেন না। মারুন, মারুন, ও তো অপরাধ করছে। किसी का देश प्रेमी जनता। মারুন না, মারুন। वाह 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 क्या बात। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে সেই কাজে আমি যেন করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে সেই কাজে আমি যেন করি ভালো মনে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে সেই কাজ আমি যেন করি ভালো মনে। চিকু, look, I'm your friend. না না আমার কোনো বন্ধু নেই, চলে যাও চলে যাও। সকালে উঠিয়া আমি মনে মনে বলি চিকু, চল গান গাইবো। না চলে যাও বললাম না একবার। আমার গান নেই, সুর নেই, বন্ধু নেই, কিচ্ছু নেই, কেউ নেই। আমি প্রতিশোধ চাই। আদেশ করেন যাহা মোর গুরুজন। আছে চিকু, গান আছে, সুর আছে, বন্ধুত্বও আছে। না 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 গান নেই, সুর নেই, বন্ধুত্ব নেই, নেই নেই বললাম তো। চিকু, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ চাই আমি। ওরা মেরেছে, হ্যাঁ ওরা ওরা। চিকু, ওয়েট, মনে পড়ে সেই সুপুরি পাতা, না টায়ার চালানো, না ফুলের আচার, না আর রাতের বেলা খোলা মাঠে শুয়ে, মনে পড়ে চিকু সেই তারাগোনা? যেতে যেতে সে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, আমি অমনি করে যাই। No, no. When I was 15 years old, I tried to stab a woman of other religion. हाँ, हाँ, क्योंकि तब मैं सोचता था वो लोग हमारे दुश्मन हैं। हाँ, জানেন তো ওরাই তো আমার বাবাকে মেরেছিল। হ্যাঁ, ওরাই। তুমি ভুল ছিলে চিকু। যেতে যেতে সে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি, আমি অমনি করে যাই, আমি অমনি করে আসি,
যদি একটা নারী হতো? Very simple. Very simple. ভয় পাবেন না, আপনাদের কিছু হবে না। তবে তো নারীটা যে অপরাধ করেছিল, আমি করছি এরকম স্পর্ধা আমি দেখাচ্ছি না, বিষয়টা নিয়ে এমন একটা টান আমাকে চুম্বকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে নিজের মধ্যে। তো মুভমেন্ট নিয়ে কাজ শুরু করেছিলাম যে কথা না বলে, মানে আমাদের নাট্যশাস্ত্রে যেমন আমরা করি যে আঙ্গিক বাচিক সাতটি কাহার্য 4টে মিনিট, তার মধ্যে আমি যে ফর্মটা নিয়ে 25 বছর কাজ করছি কথা, তার মধ্যে বাচিকেরও মারাত্মক প্রয়োগ। সেই জন্য আমি বহু বছর ধরে নাচের ঠিক পাশেই থিয়েটারের অস্তিত্ব অনুভব করছিলাম। তাই শুধু বাচিকটা যোগ করতে আমার আর সেটা কিছু ফরেন বলে মনে হয় না। আজকের যে কাজটা সেটা কিন্তু শুধু মুভমেন্ট বেস করে কাজ নয়, এটা আমার একটা সামাজিক জীব হিসেবে একটা ভাবনা বলতে পারেন। শুরু করছি রঞ্জন প্রসাদের কবিতা অবলম্বনে আমাদের কাজ রাখি আলী। I have to take a hard decision. I have to take a hard decision. I have to take a hard decision. গোটা গা আমাদের ঘর, এতে নেই তো আপন পর, দুঃখে সুখে মন্দে ভালোই দিন কাটে গড় গড়। গোটা গা আমাদের ঘর, এতে নেই তো আপন পর, দুঃখে সুখে মন্দে ভালোই দিন কাটে গড় গড়। গোটা গা আমাদের ঘর, গোটা গা আমাদের ঘর। চিংড়ি
আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ দেখলেও মনে বসে গোটা গা আমাদের ঘর এতে নেই কো আপন পর দুঃখে সুখে মন্দে ভালোই দিন কাটে গড়গড় গোটা গা আমাদের ঘর বসন্ত বাতাসে সহিব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সহিব। হাত ছাড়ো, বাড়ি যাবো। আর একটু থাক না। বসন্ত বাতাসে সহিব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ। আচ্ছা আরেবার বাড়ি যাই, উঠে ঢুকতে যান, পিঠে পড়বে। কার এত সাহস যে তোর গায়ে হাত দেয়? খবর দিস আমায়। পুরুষ আমার। বসন্ত বাতাসে সহিব বসন্ত বাতাসে ওটা গা আমাদের ঘর এতে নেই কো আপন পর দুঃখে সুখে মন্দে ভালোই দিন কাটে গড়গড় গোটা গা আমাদের ঘর। ওগো বৃষ্টি এলো গো, ওগো মাঠ ঘুরলো গো, ওগো মন জুড়ালো গো, ওগো বৃষ্টি এলো গো। আমার গ্রাম, এটাই আমার ঘর, এটা আমার আল্লাহ রাখা, আর এটা হচ্ছে রাখো। ঠিক আছে বাবা, ছাড় না, তোরা কেমন ছেলে মানুষ আছিস, সেই ছোট্ট বেলা থেকে না এই দুটো এরকমই দুষ্ট, আর এইরকম ভাবে একসাথে বড় হয়ে উঠছে। তাই তো গ্রামের মানুষ ওদের বলে তোরা একই বৃন্তে দুটি কুসুম। আমি আগের টাকাটা এখনো পাইনি। বলিস কি? ধর মহাজনকে। আরে এটা তোর হকের টাকা ভাই। আবার কেউ ওদের বলে ওরা নাকি একটি গাছের দুটি শাখা। দাঁড়া আগে কিছু কামিয়ে নি, তারপর ওসব হবে, বুঝলি? আমরা কিন্তু একই দিনে বিয়ে করবো। ঠিক আছে। আল্লাহ একটা কাজ করতো খিদিরপুরের ওই জাহাজ ঘাটে, আর রাখহরি মজুদ ছিল কারখানাতে। তার মধ্যখানে এই যে আমি ভুলেই গেছি, ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না। রাখহরি আল্লাহ রাখা ভেবেই মরে, আমার নিজের অবস্থাটা কেউ মানে না। যাত্রা করে মহাজনকে তুমি ওদিকে থাকো। গরুটার কথা শুনেছ? ও অভিনয় করে দেখা যায় আমি ওদিকে কোন গরুটা? কি মহাজন? আমাদের রতন মহাজন। আচ্ছা এই মহাজন খেতে বসে, ওটাই তো পারে। আচ্ছা তোরা ভাত খাবো না রুটি, এই নিয়ে খুন ছুটি। রুটি নাকি ভাত, ভাবতে ভাবতে কাজ। আচ্ছা না হয় রুটি, সঙ্গে ভাতও দুটি। না শুধুই ভাত, তাই খাবো দিন না। কিন্তু কোথায় চাল আনবো কিনে কাল? এই নিয়ে যাও আটা। বাই বাই ভাই, টাটা। রইল ফাঁকা পাত, নাই রুটি নাই ভাত। রইল ফাঁকা পাত, নাই রুটি নাই ভাত। রইল ফাঁকা পাত, নাই রুটি নাই ভাত। রইল ফাঁকা পাত, নাই রুটি। আসমান জোড়া গাছের গুড়া, জমিন জোড়া ডালে রে। এই তো আসমান জোড়া গাছের গুড়া, জমিন জোড়া ডালে রে। ডাল সারা তার ফল ধরেছে, ডাল সারা তার ফল ধরেছে। সাইজির হাতের ফল রে, ভাব জানা যায় কিসে? গুরুর ভাব জানা যায় কিসে রে? প্রেম জানা যায় কিসে রে? মনের মানুষ না হলে গুরুর ভাব জানা যায় কিসে রে? প্রেম জানা যায় কিসে রে? মনের মানুষ না হলে।
এই যে একজনের ব্যথা আর একজনের মুখে বাজে, এতেও নজর লাগে। আজ আমার আল্লাহ রাখার নিকাহ, আর আমার রাখো করে বিয়ে। হৃদয়ম তব লাগিলো রে নিশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নিশা লাগিলো রে নিশা লাগিলো রে নিশা লাগিলো রে বাঁকা দুই নয়নে। আল্লাহ রাখা ইয়াসমিন को निकाह कबूल है? কবুল है कबूल है कबूल है। দেখতে গায়ে কত বড় ব্যথা। কি গো এই তো রোজে এখানে গায়ে কত বড় ব্যথা। একটু জিরিয়ে না, এবার একটু জিরিয়ে না। বড় খিদে পেয়েছে রে, ভাত দিবি? ও মা দেবো তো, এই আনছি খিদে পেয়েছে, দুটো ভাত নিয়ে যা। আনছি। পুরা হাড়ি আনিস, একসাথে খাই। আর পুরো হারিয়ে আনিস রে, দুজনে একসাথে খাবো। তোর থালা করি, তুইও তো সারাদিন কত খাটিস, খেটে খেটে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। বুঝলো, তোর থালা হল সারাদিন তুই তো কত খাটিস বল, খেটে খেটে মুখখানা শুকিয়ে গেছে। নাও খেয়ে নাও। তুইও খা। তুই খা। দিন মজুরের খাটনি, তাহলে মহাজন কতগুলো করে টাকা পেতে যাবে। কোনো বিহিত নেই গো, কেউ কিছু করতে পারে না। ওই খুড়োই পারে মহাজনের সাথে কড়া কড়া কথা বলতে। ওই চাচাই পারে কেবল মহাজনের সাথে কড়া কড়া কথা বলতে। বলবো তবে মনে হয় না কিছু হবে। ওটা একটা পিচাস, গরিবের রক্তে ও মধু স্বাদ পায়। এই গ্রাম আমার গৃহস্থালীন। এই গ্রামের লোকেরা, সে হিন্দুই হোক বা মোল্লা, সব আমার সন্তান। এদের দুঃখ কষ্ট, ভালো মন্দ, পাওনা দেনা সব আমায় দেখতে হয়, সামলাতে হয়। অনাচার হইতে পারি না। হইতে পারি না। কেউ তার হকের টাকা পেল কিনা আমি, এই গ্রামে বৌদিরা নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারছে কিনা আমি, দুই জাতের বলা বলিয়াতে গাড়াগাড়ির দিকে না যায় আমি, মাননি করা তো না করলে করিয়ে নি। গরিবের রক্তে ও মধু স্বাদ পায়। জানো চোখটাও ভালো না। কেন তোর দিকে হাত বাড়িয়েছিল রে? না না বাবা, আমি ওর থেকে সাত হাত দূরে। ভালো খবর আছে নিশ্চয়। হ্যাঁ রে, আমার ভালো না? নতুন জানা আসছে, একজন আর একজন একে অপরের হাত ধরবে, এতে গাঁটও শক্ত হবে। চাচা বলে না যে এমন শক্ত করে হাত ধরবি যাতে কোনো জোর না কাটে। পাতার মুখ হঠাৎ খুলে গেলে দুধারে হাত ছড়িয়ে দেওয়া ছাড়া তোমার কোনো ধর্ম নেই এই শূন্যতাকে ভরিয়ে দেওয়া। রতন চলে আসিস ভাই। তোর এই আনন্দের দিনে আর আমি আসবো না? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। আজ খুব তাড়া আছে রে, বুঝলি তো? আসি রে। এত ভাব ভালো নয়, এত সুখ ভালো নয়, এত শান্তি ভালো নয়। এরা সব কি দেখাতে চাইছে? হিন্দু মুসলিম ভাই ভাই। এই গ্রামে মাতা আমি ঠিক করবো তো। তোরা হাসবি না তোরা কাঁদবি? হাসলে কতটা হাসবি, কাঁদলে কতটা কাঁদবি? খাবি কি না? কি খাবি? ভাত না মাল্লা?
নিজেরা এত পিড়িত বাড়িটিস যে বড়, এবার যে মহাজনকে একটু আগ বাড়াতে হয়, একে বাড়িয়ে ওকে কমিয়ে ভাবলাম একটা দৌনামুনা ভাব বানিয়ে রাখবো, তাই এদের তো হাসি আর আমার মাথায় চুলা। বন্ধুগণ, একটি প্রত্যন্ত গ্রামের মহাজনই শুধু এই বিভাজনের ছক কষে না। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাক্কালে Lord Curzon said, in this critical year of 1905, I, the Viceroy of India, Lord Curzon, have to take a hard decision regarding the partition of Bengal to separate the largely Muslim areas from the predominant Hindu areas to produce administrative efficiency. Let this partition animate the Hindus and lead the Muslims to form their own separate national organizations based on communal lives. Communal lives. We, the colonial administrative rulers, should strictly handle outrageous force who are trying to recognize it as a divide and rule policy. It is a sheer vestige on the part of the rulers to appease the sentiment of both the communities, as what is preferred to us is just and easy and smooth as this.
ঘরের খুঁড়ো আর আল্লাহ রাখা চাচা কিন্তু ফেরে না, মনে যে দাগা, ভাবে ফিরবো কোথায়, ঘর যে আমার আগুন লাগা। ফিরে এসো খুঁড়ো, দেখো দিন যায়, মাস যায়, বছর যায়, আম বাগানে শীতল ছায়ে গ্রামের ছানাগুলো আবার খেলা করছে। ইতস্তত ভাঙা বাড়ির দেওয়ালগুলো তুমি দেখো না, দেখো না, দেখো 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 মাঝি পাল তুলে দিয়েছে। নদীর টলটলে জলে আবার বাড়ন্ত তাল গাছের ছায়া। এসো চাচা, যায় মাস যায়, বছর যায়, নিজের জমি ছেড়ে আর কতদিন ভিন্ন থাকবে তুমি? পারবে না। এই দেখ, একটা নতুন পাতা বেরিয়েছে। আমি কাল গাছে জল দিয়েছিলাম বলে সেই জন্য। নামি নামি নামি। ওমা ওমা, কি হলো? ঝগড়া কিসের? আমি কাল গাছে জল দিয়েছিলাম বলে নতুন পাতাটা বেরিয়েছে। না বাবা, একা জল দিলে গাছে পাতা বেরোয় না। তাহলে কি দুজনে মিলে গাছে জল দিতে হয়? হ্যাঁ, দুজনে মিলে পানি দিতে দিতে গাছটা যখন অনেক বড় হয়ে যাবে, পাতায় পাতায় ভরে যাবে, সেদিন ছায়া পাবে। ছায়া পাবে। মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না, মন মাঝি তোর সাধের তরি বাইতে জানো না। চুপ চুপ, বলবি না, মা না বলে জলের ধারে যেতে দেবে না। তা মনে করি দিয়া তুমি কে? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। তুমি কি নতুন এসেছো গায়ে? আমি মা। খুড়ো, না চাচা, কোথায় ছিলে এতদিন? কত খোঁজ করেছি তোমার, আশেপাশের গায়েও খোঁজ করেছি, গঙ্গার পর কোনো খোঁজ নেই তোমার। তোমার দেহ তো আমরা শুধু মনে মনে ভাবি বেঁচে আছে। কতদিন ভুলেছিল চাচা? তোরা এখন একসঙ্গে? হ্যাঁ থাকি। মাঝে তো ছিল একটা বেড়া, ডাঙ্গা থিততে তুলে দিলাম। চুলার খরচ কমলো, ছেলে দুটো একটুখানি সাথী পেলো, আমরাও পাশে একটা মানুষ পেলাম। আলাদা হলে যে শান্তি হয় না, সে তো বোঝা হয়েই গেছে। আমাদের কেউ আলাদা করতে পারবে না, এই তোমায় কথা দিলাম। তুমি দেখে নিও, আমাদের কেউ আলাদা করতে পারবে না, এই তোমায় কথা দিলাম। তুমি দেখে নিও। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव